নমস্কার। হোমিও উদ্দীপনার পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আমাদের আজকের আলোচক ডক্টর নীলকান্ত সরকার স্যার। আমাদের আজকের আলোচ্য বিষয় হোমিওপ্যাথিতে রোগীলিপি তৈরির কলাকৌশল, পর্ব 12, দ্য আর্ট অ্যান্ড ট্যাক্ট অফ কেস টেকিং ইন হোমিওপ্যাথি, পার্ট 12। স্যারকে অনুরোধ করবো স্যার আজকের আলোচনা শুরু করুন। দীর্ঘ শারদীয়ার ছুটির পর আজকের এই ক্লাসে সবাইকে আমি স্বাগত জানাই। হোমিওপ্যাথিতে রোগীলিপি তৈরির কলাকৌশল পর্ব 12 চলছে। এই পর্বে আমি আলোচনায় আনতে চাই, যেটা চলছিল অবশ্য আগেই, যে আমরা কেস টেকিং এর শুরুতেই আগে রোগীর পরিচিতি জানতে চাই, তার নাম, অ্যাড্রেস, কি কাজ করে, কত বয়স, কত বয়সে বিয়ে থা হয়েছে, কটা বাচ্চা আছে, ইত্যাদি নানান বিষয় আর কি। তো সেই পরিচিতি পর্বটা লিখে তো আমরা রাখবো ঠিকই, কিন্তু তার মধ্যেই আমরা রোগীলিপির অনেক ক্লু বা কারণ, তার মানসিক দিক এবং অন্যান্য আনুষঙ্গিক কারণগুলো খুঁজে পেতে পারি। সেই উদ্দেশ্যেই ডক্টর ক্রিশ্চিয়ান স্যামুয়েল হ্যানিম্যান 5 নম্বর অ্যাফোরিজমে পুরাতন এই জটিল রোগের মৌলিক কারণ কি এই খুঁজতে রোগীর নির্ণয়যোগ্য শারীরিক সংগঠন, যা ওটা উনি বলেছেন অ্যাসার্টেনেবল ফিজিক্যাল কনস্টিটিউশন, তার পেশা, হিজ অকুপেশন, জীবনশৈলী এবং অভ্যাস, তার সামাজিক এবং পারিবারিক সম্পর্ক, তার বয়স এবং যৌন ক্রিয়াকর্মগুলোর মতন বিষয়গুলোর কিন্তু উল্লেখ করেছেন। তাই সবই তিনি মৌলিক কারণগুলোকে খোঁজার জন্যই, কিভাবে খুঁজতে হবে সেটার জন্যই তিনি উল্লেখ করেছেন। তা এখন আমরা আজকে আলোচনায় আনতে চাইছি যে রোগীর যে পরিচিতি পর্বে আমরা অকুপেশন অর্থাৎ পেশা সম্পর্কে লিখে রাখি, সেটাই বা এই অ্যাফোরিজমে মৌলিক কারণের সঙ্গে কিভাবে সম্পর্কিত হতে পারি। ওই অ্যাফোরিজমের যে বাকি বিষয়গুলো আছে, পরবর্তীতে আমরা ধীরে ধীরে আরো বিশদ জানার চেষ্টা করব। তার মধ্যে যেটা বললাম যে নির্ণয়যোগ্য শারীরিক সংগঠন, এটা একটা অবাচিক বিশিষ্ট লক্ষণ, যা আমরা রোগীলিপির কিন্তু প্রথম দিকেই লিখে রাখি, যে তার শারীরিক গঠন, প্রথম উপস্থাপনা বা দর্শনে যে ছাপ চিকিৎসক দেখেন, এটাই লিখে রাখি। লিখে রাখা শুধু না, এটা পরবর্তী কেস টেকিং এর সমস্ত সিমটমের সঙ্গে তা কিভাবে রিলেটেড, সেটাই অবশ্য গুরুত্বপূর্ণ। ওষুধ পরীক্ষার সময় এই বিশেষ শারীরিক সংগঠনগুলো একটা বিশেষত্বের ছাপ রেখেছে, তাই ওষুধ নির্বাচনেও এদের খুবই গুরুত্ব আছে। যাই হোক, সেটা আমরা পরবর্তী আলোচনায় যাব। আজ আমরা অনুসন্ধান করতে যাই কেন ডাক্তার হ্যানিম্যান পুরাতন রোগের মৌলিক কারণ খুঁজতে রোগীর পেশার মতন বিষয়ের উল্লেখ করেছেন, আর এই পেশার সঙ্গেই জীবনশৈলী এবং অভ্যাসের কতটা সংযোগ আছে তাও আলোচনায় আনতে চাই। আধুনিক যুগে এসে আমরা দেখছি যে শিল্প কারখানার যে ব্যাপক বিকাশ হয়েছে, বিভিন্ন রকমের পেশার সেখানে সৃষ্টি হয়েছে, আর তার ফলে বিভিন্ন রকমের পেশা বিভ্রাট বা বিপত্তি, যেটাকে বলা হয় যে অকুপেশনাল হ্যাজার্ডস, এর সৃষ্টি হয়েছে, তা আমাদের কিন্তু নজরে রাখতে হবে। পেশাগত কাজের পরিবেশ, যেমন অকুপেশনাল এনভিরনমেন্ট, একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কেননা এটা স্বাস্থ্যের উপর বাইরে থেকে প্রতিনিয়ত একটা
প্রভাব ফেলে যায়, তীব্র শারীরিক এবং মনস্তাত্ত্বিক প্রভাব ফেলে, যা অনেক রোগের কারণ হয়ে ওঠে। মূলত এই প্রভাব তিন ভাবে ফেলে থাকে। প্রথমে আমরা দেখতে পাই যে মানুষ তার সঙ্গে ফিজিক্যাল, কেমিক্যাল এবং বায়োলজিক্যাল এজেন্টগুলোর যে একটা রিয়াকশন বা ক্রিয়া প্রতিক্রিয়া, মানুষ এবং যন্ত্র, আজকে যন্ত্র মানে কি, বিভিন্ন রকম কারখানায় বিভিন্ন রকমের যন্ত্রের যে উদ্ভাবন, সেই যন্ত্র সাথে মানুষের কি সম্পর্ক এবং কি সমস্যা। 3 নম্বর, মানুষ এবং তার পারিপার্শ্বিক মানুষের সঙ্গে মনস্তাত্ত্বিক বোঝাপড়া। এই তিনটে মাধ্যমে কিন্তু এই বিষয়গুলো আমরা চিন্তা করতে পারি। তো মানুষ এবং ভৌত, রাসায়নিক এবং জীবতাত্ত্বিক এজেন্টগুলোর বিষয়ে তাহলে একে একে আমরা একটু আলোচনায় করে নিই। ভৌত, মানুষের সঙ্গে ভৌত এজেন্টগুলো কিভাবে রিয়াকশন করে। যেমন ধরুন 1 নম্বরে আমরা যদি আসি, তাপ। যে সমস্ত কারখানায় অতিরিক্ত মাত্রায় তাপ উৎপন্ন হয়, যেমন ওভেন এবং ফার্নেসেস। আবার বিকিরিত তাপ একটা আছে, যে রেডিয়েন্ট হিট যেটাকে বলে, যেমন ঢালাই কারখানায়, কাঁচ বা স্টিল ফ্যাক্টরিতে হয়। আর এটা হচ্ছে অবরুদ্ধ তাপ বা স্ট্যাগনেন্ট হিট। এটা থাকে পাট এবং কটন টেক্সটাইল শিল্পগুলোতে। খনিগুলোতে উচ্চ তাপ থাকে, যেমন ধরুন কয়লা বা সোনার খনিতে। ভারতের 1953 সালে খনি অ্যাক্টে এই খনির ভেতরে 80 ডিগ্রি ফারেনহাইটের উপরের তাপকে অস্বাস্থ্যকর বলা হয়েছে। অতিরিক্ত তাপ শরীরের উপর কি কি অসুবিধে তৈরি করে, যেমন হিট স্ট্রোক, দীর্ঘক্ষণ রোদ বা তাপের ভিতর থাকার ফলে মৃত্যু হতে পারে। হিট এক্সহশন বা তাপীয় ক্লান্তি, এতে মাথার যন্ত্রণা, অবসন্নতা, পেশি দুর্বলতা এইসব লক্ষণ দেখা যেতে পারে। হিট সিনকোপ, তাপে মূর্ছাগ্রস্ততা আর কি। উচ্চ তাপে দীর্ঘক্ষণ থাকার জন্য অচেতন হয়ে যেতে পারে যে কেউ। হিট ক্র্যাম্পস, তাপে পেশি সংকোচন। গরমে কেউ যদি অতিরিক্ত পরিশ্রম করে, তবে লবণ এবং জলের অভাবে যন্ত্রণাদায়ক পেশি সংকোচন হতে পারে। পুড়েও যেতে পারে, বার্নস, দগ্ধতা। সরাসরি আগুন বা তড়িতাহত হয়ে কারখানায় কেউ পুড়ে যেতে পারে। কারা এই ঝুঁকিতে আক্রান্ত হন, যেমন চাষবাসের সঙ্গে কর্মীরা, মাঠ ময়দানের কর্মী, ফ্যাক্টরি কর্মী, খনি কর্মী, রাস্তা পরিষ্কারক কর্মী, বেকারি ফ্যাক্টরির কর্মী, রাঁধুনি, রান্না বান্নার সঙ্গে যুক্ত যারা আছে আর কি, তারপরে অগ্নি নির্বাপক কর্মী, ট্রাক চালকেরা, ওয়েল্ডিং এর কর্মীরা, কাঠ মিস্ত্রিরা, ডেয়ারি কর্মীরা, সিভিল ইঞ্জিনিয়ার, কারখানার ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, ট্রাফিক পুলিশ,
অ্যাথলেটরা যারা খেলাধুলার সঙ্গে যুক্ত, সৈনিকেরা বিশেষভাবে উল্লেখযোগ্য। অর্থাৎ এই পেশা, বিভিন্ন পেশায় বিভিন্ন ধর্মের কর্মী, তারা এই বিভিন্ন রকমের ঝুঁকির আক্রান্ত হতে পারেন, সে বিষয়ে আমাদের জ্ঞান থাকতে হবে। ঠান্ডা, আগে যেটা বললাম তাপ, এবার হচ্ছে আমরা যাব ঠান্ডাতে। যেমন ট্রেন্স ফুট, দীর্ঘ সময় পা যদি ঠান্ডা বা ভিজে অবস্থায় থাকে তবে এটা হয়। চামড়া, উপরের চামড়া কালো হয়ে নষ্ট হয়ে যেতে পারে, একে বলে ট্রেন্স ফুট। এটা ঠান্ডার দেশে হয়। ফ্রস্ট বাইট, হিম কামড়, এটা বরফের দেশে যেখানে তুষারপাত অতিরিক্ত হয়, ত্বকের কোষগুলো ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এটা মোমের মতন দেখা যায় যে সাদা এবং শক্ত, অসাড় হয়ে যায়, তার সঙ্গে ব্যথা যন্ত্রণা, একে ফ্রস্ট বাইট বলে। চিল ব্লেন্স, এটা হচ্ছে শীতজনিত ক্ষত। চামড়ার এগুলো তো আমরা মেডিকায়ও পাই। চামড়ার উপরে ছোট ছোট চুলকানি যুক্ত গুটি দেখা যায়, যা সাধারণত হাতে এবং পায়ে বেশি দেখা যায়। সাধারণত ঠান্ডায় বেশি থাকার ফলে চামড়ার রক্ত চলাচল যদি কমে যায় তাহলে এরকম হয়। কারা এই ঝুঁকির আওতাভুক্ত হন? যে সমস্ত কর্মীরা খুবই ঠান্ডার জায়গায় বা দেশে কাজ করেন। মৎস্যকর্মীরা, এরাও ঠান্ডার জায়গায় যদি কাজ করে তাহলে হবে। তুষারপাতের মধ্যে রাস্তা পরিষ্কারক বা রাস্তা যারা তৈরি করে সেই সমস্ত কর্মীরা। মার্কেটের ভেন্ডররা, মাছ বা মাংসের মার্কেটে। গ্রোসারি বা ঠান্ডায় জমানো খাবারের যে সমস্ত কর্মীরা কাজ করেন। ডেয়ারি ফার্মের কর্মীরা। সৈনিকেরা যেমন যুদ্ধের সময় বরফের দেশে, আমাদের দেশে যেরকম কাশ্মীরের সীমান্ত রক্ষার জওয়ানরা টের পান যে এই চিলব্লেন বা ফ্রস্ট বাইট কি জিনিস, তারা আক্রান্ত হয়ে যান। তবে তাদের তো সবসময় প্রোটেকশন নিয়ে সেটা করতে হয়, তা সত্ত্বেও কিন্তু আক্রান্ত হয়ে যায়। এ প্রসঙ্গে আমি একটা গল্প বলতে পারি, গল্প না, ইতিহাস। হিটলারের সঙ্গে লেনিনের যুদ্ধ কৌশল স্মরণ করা যেতে পারে। হিটলার যখন রাশিয়াকে অবরোধ করে তার বিশাল সেনাবাহিনী, তখন গরমের সময় ছিল, তখন লেনিন বললেন এখন ওদের সঙ্গে যুদ্ধ নয়, এখন ওরা শক্তিশালী, আস্তে আস্তে ঠান্ডা হতে দাও, বরফ পড়তে দাও। তারপর রাশিয়াতে যখন প্রচুর শীত আছে, বরফ পড়তে শুরু করলো, তখন এইসব সৈন্যেরা কাবু হয়ে গেল হিটলারের। আর তখনই লেনিন আক্রমণ করলেন। এবং এটা তো সবাই ইতিহাস জানেন যে লেনিন জয়লাভ করে তার লেনিনগ্রাদ রক্ষা করেছিলেন এবং হিটলারকে মোটামুটি কুপকাত করে দিয়েছিলেন। এরপরে আমরা আসি আলো, লাইট। কর্মীদের প্রাকৃতিক অথবা কৃত্রিম উপযুক্ত আলোতে কাজ করতে দিতে হবে, নতুবা প্রথমে দৃষ্টিগত সমস্যা আসবে এবং তা থেকে দুর্ঘটনাও ঘটবে, কারণ সে ভালো দেখতে পারবে না। এ প্রসঙ্গে মাইনার্স নিস্ট্যাগমাস মানে খনিকর্মীর ক্ষীণ দৃষ্টি, এটা খুব উল্লেখযোগ্য রোগ। মাঝ বয়সী অথবা আরো বয়স্ক কয়লা খনির যে কর্মী, তাদের অনেক সময় অন্ধকারের অথবা কম আলোতে
কারা এই ঝুঁকিতে আক্রান্ত হন? যেমন চাষবাসের সঙ্গে কর্মীরা, মাঠ ময়দানের কর্মী, ফ্যাক্টরি কর্মী, খনি কর্মী, রাস্তা পরিষ্কারক কর্মী, বেকারি ফ্যাক্টরির কর্মী, রাঁধুনি, রান্না বান্নার সঙ্গে যুক্ত যারা আছে আর কি, তারপরে অগ্নি নির্বাপক কর্মী, ট্রাক চালকেরা, ওয়েল্ডিং এর কর্মীরা, কাঠ মিস্ত্রিরা, ডেয়ারি কর্মীরা, সিভিল ইঞ্জিনিয়ার, কারখানার ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, ট্রাফিক পুলিশ, অ্যাথলেটরা যারা খেলাধুলার সঙ্গে যুক্ত, সৈনিকেরা বিশেষভাবে উল্লেখযোগ্য। অর্থাৎ এই পেশা, বিভিন্ন পেশায় বিভিন্ন ধর্মের কর্মী, তারা এই বিভিন্ন রকমের ঝুঁকির আক্রান্ত হতে পারেন, সে বিষয়ে আমাদের জ্ঞান থাকতে হবে। ঠান্ডা, আগে যেটা বললাম তাপ, এবার হচ্ছে আমরা যাব ঠান্ডাতে। যেমন ট্রেন্স ফুট, দীর্ঘ সময় পা যদি ঠান্ডা বা ভিজে অবস্থায় থাকে তবে এটা হয়। চামড়া, উপরের চামড়া কালো হয়ে নষ্ট হয়ে যেতে পারে, একে বলে ট্রেন্স ফুট, এটা ঠান্ডার দেশে হয়। ফ্রস্ট বাইট, হিম কামড়, এটা বরফের দেশে যেখানে তুষারপাত অতিরিক্ত হয়, ত্বকের কোষগুলো ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এটা মোমের মতন দেখা যায় যে সাদা এবং শক্ত অসাড় হয়ে যায়, তার সঙ্গে ব্যথা যন্ত্রণা, একে ফ্রস্ট বাইট বলে। চিলব্লেন্স, এটা হচ্ছে শীতজনিত ক্ষত। চামড়ার এটাগুলো তো আমরা মেডিকায়ও পাই। চামড়ার উপরে ছোট ছোট চুলকানি যুক্ত গুটি দেখা যায়, যা সাধারণত হাতে এবং পায়ে বেশি দেখা যায়। সাধারণত ঠান্ডায় বেশি থাকার ফলে চামড়ার রক্ত চলাচল যদি কমে যায় তাহলে এরকম হয়। কারা এই ঝুঁকির আওতাভুক্ত হন? যে সমস্ত কর্মীরা খুবই ঠান্ডার জায়গায় বা দেশে কাজ করেন, মৎস্য কর্মীরা, এরাও ঠান্ডার জায়গায় যদি কাজ করে তাহলে হবে। তুষারপাতের মধ্যে রাস্তা পরিষ্কারক বা রাস্তা যারা তৈরি করে সেই সমস্ত কর্মীরা, মার্কেটের ভেন্ডররা, মাছ বা মাংসের মার্কেটে, গ্রোসারি বা ঠান্ডায় জমানো খাবারের যে সমস্ত কর্মীরা কাজ করেন, ডেয়ারি ফার্মের কর্মীরা, সৈনিকেরা যেমন যুদ্ধের সময় বরফের দেশে, আমাদের দেশে যেরকম কাশ্মীরের সীমান্ত রক্ষার জওয়ানরা টের পান যে এই চিলব্লেন বা ফ্রস্ট বাইট কি জিনিস, তারা আক্রান্ত হয়ে যান। তবে তাদের তো সবসময় প্রোটেকশন নিয়ে সেটা করতে হয়, তা সত্ত্বেও কিন্তু আক্রান্ত হয়ে যায়। এ প্রসঙ্গে আমি একটা গল্প বলতে পারি, গল্প না, ইতিহাস। হিটলারের সঙ্গে লেনিনের যুদ্ধ কৌশল স্মরণ করা যেতে পারে। হিটলার যখন রাশিয়াকে অবরোধ করে তার বিশাল সেনাবাহিনী, তখন গরমের সময় ছিল, তখন লেনিন বললেন এখন ওদের সঙ্গে যুদ্ধ নয়, এখন ওরা শক্তিশালী, আস্তে আস্তে ঠান্ডা হতে দাও, বরফ পড়তে দাও। তারপর রাশিয়াতে যখন প্রচুর শীত আছে, বরফ পড়তে শুরু করলো, তখন এইসব সৈন্যেরা কাবু হয়ে গেল হিটলারের, আর তখনই লেনিন আক্রমণ করলেন। এবং এটা তো সবাই ইতিহাস জানেন যে লেনিন জয়লাভ করে তার লেনিনগ্রাদ
রক্ষা করেছিলেন এবং হিটলারকে মোটামুটি কুপকাত করে দিয়েছিলেন। এরপরে আমরা আসি আলো, লাইট। কর্মীদের প্রাকৃতিক অথবা কৃত্রিম উপযুক্ত আলোতে কাজ করতে দিতে হবে, নতুবা প্রথমে দৃষ্টিগত সমস্যা আসবে এবং তা থেকে দুর্ঘটনাও ঘটবে, কারণ সে ভালো দেখতে পারবে না। এ প্রসঙ্গে মাইনার্স নিস্ট্যাগমাস মানে খনিকর্মীর ক্ষীণ দৃষ্টি এটা খুব উল্লেখযোগ্য রোগ। মাঝবয়সী অথবা আরো বয়স্ক কয়লা খনির যে কর্মী, তাদের অনেক সময় অন্ধকারের অথবা কম আলোতে দেখতে অসুবিধে হয়ে যায়। একে বলে মাইনার্স নিস্ট্যাগমাস। শব্দ, পেশাগত বধিরতা। দীর্ঘ সময় ধরে উচ্চ নাদের বা কম্পাঙ্কের শব্দের ভিতরে যদি থাকে কেউ, তাহলে অন্তঃকরণের স্নায়ুতন্ত্র বিগড়ে যেয়ে শুনতে পারে না। কানে হেডফোন গুঁজে যারা দীর্ঘক্ষণ, এখন এই যে আমরা দেখি সবসময় কোনো পেশায় অথবা কাজে নিযুক্ত আছেন, তাদেরও শুধু কান নয়, মাথাটাও নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি আছে। এ প্রসঙ্গে খুব বর্তমানকালে একটা উদাহরণ দেওয়া যেতে পারে। গায়িকা অলকা ইয়াগনিকের উদাহরণ খুব উল্লেখযোগ্য, অপ্রাসঙ্গিক হবে না। হেডফোনে দীর্ঘ সময় গান শুনতে শুনতে উনি সাময়িক বধিরতায় চলে গেছিলেন। চিকিৎসা চলছিল, এখন কতটা কি উন্নতি হয়েছে আমি জানি না। কারা এই ঝুঁকির আওতাভুক্তি? না কৃষকেরা। কেননা মাঠেও আজকাল তাদের ধান ঝাড়ার মেশিন, জলের মেশিন, বিভিন্ন মেশিনের মানে ভয়ঙ্কর শব্দ তারা পান। সিভিল ইঞ্জিনিয়াররা, সঙ্গীত এবং সঙ্গীত শিক্ষকেরা, যে কোনো নির্মাণ শিল্পের সঙ্গে ব্যক্তিরা, কারণ এখানে প্রচুর শব্দ হয় যন্ত্রপাতির। ফ্যাক্টরি কর্মীরা, ওই সেই যান্ত্রিক ব্যাপার। পুলিশ, সৈনিক, বিমান চালকেরা এই শব্দে ভুগতে পারেন। কম্পাঙ্ক, এবার আসি কম্পাঙ্ক মানে ভাইব্রেশন। যন্ত্রের অতিরিক্ত কম্পাঙ্ক যন্ত্র চালকের হাত, কনুই এবং কাঁধের বা সন্ধিগুলোর উপর আঘাত হানতে পারে। কয়েক মাস বা কয়েক বছর পরে আঙুলে খাল ধরে যাওয়া বোঝা যেতে পারে। কারা এই ঝুঁকির আওতাভুক্ত হন? আমরা দেখেছি যারা ড্রিল মেশিন চালায়, লেদ বা হ্যামার যারা চালায়, সেই সব কর্মীরা। এবার আসি বিকিরণ মানে রেডিয়েশন। বিকিরণ দু ধরনের হতে পারে। একটা হচ্ছে আল্ট্রাভায়োলেট বিকিরণ, আর একটা হচ্ছে আয়োনাইজিং বিকিরণ বা আয়নগত বিকিরণ। আল্ট্রাভায়োলেট বিকিরণটা আর্ক ওয়েল্ডিং কাজে হয়ে থাকে, যা চোখের প্রদাহ বা চোখের কেরাটাইটিস তৈরি করে সাময়িক ক্ষতি করে দেবে। আর আয়নগত বিকিরণ সাধারণত এক্স রে বা রেডিও অ্যাক্টিভ আইসোটোপ যেমন কোবাল্ট 60 এবং ফসফরাস 32 এদের দ্বারা হতে পারে। এই বিকিরণের প্রভাবে কি হয় না, মানুষের কিন্তু এটা যদি ধীরে ধীরে হয়, দীর্ঘদিন ধরে হয়, কি হবে, জিনগত পরিবর্তন হবে এবং যন্ত্রপাতির ত্রুটিপূর্ণ গঠন তৈরি হবে, ক্ষত তৈরি হবে, যেটাকে ক্যান্সার হতে পারে, লিউকেমিয়া হতে পারে। মানুষের গোনাড মানে
মানে যেখানে শুক্রাণু বা ডিম্বাণু এইসব যন্ত্রপাতিগুলো রয়েছে, সেটাও যদি এক্সপোজড হয় তাহলে কিন্তু বন্ধ্যত্ব আসবে। আর এর সুদূর প্রসারী প্রভাব যদি চলতেই থাকে তাহলে মৃত্যু অবধারিত। তাহলে বুঝতে পারছেন কতটা ভয়ানক। কারা কারা এই ঝুঁকির আওতাভুক্ত হন? যেমন ওয়েল্ডিং ফ্যাক্টরিতে ওয়েল্ডাররা হতে পারেন, গবেষক বিজ্ঞানীরা হতে পারেন, নিউক্লিয়ার পাওয়ার শিল্পে নিযুক্ত যে সমস্ত কর্মী তারা হবেন, নিউক্লিয়ার ইঞ্জিনিয়াররা হতে পারবেন, চিকিৎসক এবং সংশ্লিষ্ট টেকনিশিয়ানরা হবেন। এই সমস্ত ব্যাপারগুলো যেমন ঠান্ডা, গরম, আলো, ভাইব্রেশন, বিকিরণ, এগুলো হলো সব ফিজিক্যাল এজেন্ট, যা আমাদের স্বাস্থ্যের উপর বিভিন্ন কারখানায় কাজ করে। এবার পেশায় রাসায়নিক পদার্থের ঝুঁকিগুলো কিরকম সেগুলো নিয়ে একটু আলোচনায় আসি। কি কি রাসায়নিক পদার্থ ক্ষতির কারণ? অ্যাসিড, ক্ষার, ভারী মৌল যেমন লেড, মার্কারি, ক্রোমিয়াম, লোহা, আর্সেনিক, এইসব। এবার এদের মধ্যে কিছু পদার্থ তো দ্রবণীয় আছে, যেমন পেট্রোলিয়াম। আবার কিছু আছে বস্তুকণা, মানে ডাস্ট, যেমন অ্যাসবেস্টস, সিলিকন এবং অন্য অন্য সূক্ষ্ম কণা, অথবা আঁশযুক্ত পদার্থ কণা, যেমন পাটের আঁশ, কটনের আঁশ, এইসব। ধোঁয়া, যেটাকে ফিউমস বলে ইংরেজিতে, কিছু ক্ষতিকারক গ্যাস, বাষ্প, এইসব। এগুলো থেকে রোগ কিভাবে হয়? না, রোগ হয় তিন ভাবে। এক হচ্ছে স্থানিক ক্রিয়া, অর্থাৎ শরীরের সঙ্গে স্পর্শে যেখানে লাগবে সেখানে। প্রশ্বাসের মাধ্যমে হতে পারে, যেটাকে বলে ইনহ্যালেশন। খাদ্যনালী বা গলাধঃকরণ প্রক্রিয়াগুলোর মাধ্যমে হতে পারে। তো যাই হোক, এবার স্থানিক ক্রিয়া কিভাবে হয়? না, প্রাথমিক উত্তেজক ক্রিয়ায় কোনো কোনো কেমিক্যাল কি করে? চর্মপ্রদাহ মানে ডার্মেটাইটিস, একজিমা, ক্ষত, ক্যান্সার তৈরি করতে পারে। আবার অ্যালার্জিক রিয়াকশন যদি দেয় তাহলে চর্মপ্রদাহ হতে পারে। আবার চামড়া থেকে শোষিত হয়ে শরীরের যন্ত্রের সিস্টেমে যদি চলে যায় তাহলেও কিন্তু প্রতিক্রিয়া হতে পারে। যেমন অ্যারোমেটিক নাইট্রোগ্লিসারিন যৌগগুলো এটা করে। যেমন টিএনটি, ট্রাইনাইট্রোটলিউন, একটা উল্লেখযোগ্য অ্যারোমেটিক ক্ষতিকারক। এবার আমরা আসি যে প্রশ্বাসের মাধ্যমে কিভাবে কি হয়। যেমন এই যে বস্তুকণাগুলো মানে ডাস্টগুলো যদি 10 মাইক্রনের বেশি হয় তাহলে বায়ু থেকে নিচে কিন্তু এরা ছিটিয়ে পড়বে। কিন্তু 5 মাইক্রনের কম যদি হয় তাহলে বায়ুতে ভেসে থাকবে। এবার এটা প্রশ্বাসের মাধ্যমে কি করবে? ফুসফুসের মধ্যে ঢুকে থাকবে এবং সেখানেই ঝামেলাটা তৈরি করে বসে থাকবে। এরা আবার দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে অজৈব মানে ইনঅর্গানিক, আর একটা হচ্ছে অর্গানিক মানে জৈব। তো অজৈব কোনগুলো? যেমন সিলিকা, মাইকা, কয়লা, অ্যাসবেস্টস, এগুলো। জৈব জিনিস কোনগুলো? যেমন তুলো, পাট, এই ধরনের আঁশগুলো।
যারা শরীরে কি হয়, যে সমস্ত এই যে ডাস্টগুলো যদি শরীরে দ্রবীভূত হয়ে বাইরে বেরোতে পারে না, দ্রবীভূত হয়ে গেলে কিন্তু তো পায়খানা পেচ্ছাপের মাধ্যমে বাইরে বেরিয়ে যাবে, কিন্তু দ্রবীভূত না হয়ে যদি বেরোতে না পারে তারা কি করবে, নিউমোকনিওসিস বলে রোগ তৈরি করবে। নিউমোকনিওসিস এক ধরনের রোগ যেটা লাংসের মধ্যে হবে, এখানে ফাইব্রোসিস তৈরি করে নিয়ে বসে থাকবে, শ্বাস প্রশ্বাসের সাংঘাতিক কষ্ট তৈরি করবে, এমনকি টিউবারকুলোসিসের মতন সিমটম দর্শাবে। যেমন সিলিকন কণা থেকে হয় সিলিকোসিস, যেটা অনেক বাজে হলে সিলিকো টিউবারকুলোসিস এই নামে উল্লেখ করা যায়, কিন্তু এরা প্রকৃত টিউবারকুলোসিস না, কেননা এ থেকে টিউবারকুলোসিসের জীবাণুকে পাওয়া যায়নি। আবার কয়লার কণা থেকে কি হয়, অ্যানথ্রাকোসিস তৈরি হয়, যে গুঁড়োগুলো ডাস্টগুলো থেকে। এই রোগ দুটো আমাদের দেশে খুব বেশিই দেখা যায়। এছাড়াও কটন কণা থেকে আমরা দেখি বাইসিনোসিস বলে রোগটা তৈরি হচ্ছে। অ্যাসবেস্টস থেকে অ্যাসবেস্টোসিস তৈরি হচ্ছে। তামাকজাত বস্তু কণা থেকে টোবাকোসিস, এরকম রোগগুলো তৈরি হচ্ছে। এবার আসি গ্যাস। কারখানার বিভিন্ন গ্যাস কিন্তু ক্ষতিকারক। গ্যাসগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। সাধারণ গ্যাস যেমন অক্সিজেন, হাইড্রোজেন, কিন্তু শ্বাসরোধকারী গ্যাস যদি হয় যেমন কার্বন মনোক্সাইড, সায়ানাইড, সালফার, ক্লোরিন, এইসব গ্যাসগুলো তো শ্বাসরোধকারী। আবার কিছু আছে অচেতনকারী গ্যাস, যেমন ক্লোরোফর্ম, ইথার, ট্রাইক্লোইথিলিন, এইসব। কার্বন মনোক্সাইড গ্যাস থেকে কিন্তু প্রায়ই কয়লা বা স্টিল ফ্যাক্টরিতে বিপত্তি দেখা গেছে। সুতরাং এটা খুব পয়জনাস গ্যাস। ধাতু এবং তাদের যৌগগুলো কি কি? গ্যাস বা ধোঁয়ার মাধ্যমে প্রশ্বাসের সাহায্যে ফুসফুসে ঢুকে এগুলো ক্ষতি করে। যেমন ধরুন লেড, অ্যান্টিমনি, আর্সেনিক, বেরিলিয়াম, ক্যাডমিয়াম, কোবাল্ট, ম্যাঙ্গানিজ, মার্কারি, ফসফরাস, ক্রোমিয়াম, জিঙ্ক, এদের যে ধোঁয়া তৈরি হয় সেই ধোঁয়া ফুসফুসে ঢুকে ফুসফুসের ক্ষতি করে দেয়। গলাধঃকরণ মানে আমরা খাবারের মাধ্যমে অনেক জিনিস শরীরের ভিতরে ঢুকে পড়তে পারে, যেমন কিছু ধাতব মৌল অসাবধানে খাবার বা সিগারেট খাওয়ার সময় হাতের স্পর্শের মাধ্যমে পেটে ঢুকে বিষক্রিয়া তৈরি করতে পারে। কারা কারা এই ঝুঁকির আওতাভুক্ত? যেমন ঢালাই কারখানার কর্মীরা, খনি কর্মী, বিশেষত কয়লা খনির যে সমস্ত কর্মীরা, মাটির পাত্র তৈরির যে সমস্ত কর্মীরা, টেক্সটাইলের কর্মীরা, বিভিন্ন ধাতব সামগ্রী তৈরির কর্মীরা যেমন স্টিল, লোহা, এইসব, নর্দমার দূষণ সাফাই কর্মীরা খুবই উল্লেখযোগ্য। জুট মিল, কটন মিল এবং
চর্মশিল্পের যে সমস্ত কর্মীরা, সিলিকন এবং অ্যাসবেস্টস কারখানার কর্মী, অ্যাসিড, ক্ষার এবং সোডা এবং যে মেশিনের তেল যে সমস্ত কারখানায় তৈরি হয়, সেই সমস্ত জায়গায় কর্মীরা বিশেষভাবে আক্রান্ত হয়ে যায়। এবার আসি বায়োলজিক্যাল বা জীবতাত্ত্বিক এজেন্ট গুলো কি কি, যেমন মানে জীবাণু ঘটিত, যেমন হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস, টিউবারকুলোসিস বিশেষভাবে স্বাস্থ্যকর্মীদের মধ্যে দেখা যায়। ইমিউনিটি দুর্বলতাকারক রোগগুলো যেমন এইচআইভি, এইডস, যৌন রোগগুলো যেমন গনোরিয়া, সিফিলিস, এছাড়া আছে ব্রুসেলোসিস, ব্রুসেলোসিস, যেটা ব্রুসেলা স্পিসিসের ব্যাকটেরিয়ার দ্বারা ফ্লুয়ের মতন লক্ষণ তৈরি করে, যা গরু, মোষ, শুয়োর, ছাগল, ভেড়া, কুকুরের মধ্যে সংক্রমণের দ্বারা হয়, আর এই সমস্ত জন্তু থেকে মানুষের মধ্যে সংক্রমিত হয়। লেপ্টোস্পাইরোসিস, যা লেপ্টোস্পাইরিয়া ব্যাকটেরিয়ার দ্বারা সংক্রমিত হয়। কারা কারা এই ঝুঁকির আওতাভুক্ত হন? যেমন চুল, উল, পশু চামড়া এবং পশুপালন ও তার ব্যবসার সঙ্গে যারা সম্পর্কিত কর্মী আর কৃষিকাজের সঙ্গে যারা যুক্ত, তারাও এই ঝুঁকির অন্তর্ভুক্ত, কেননা তারা তো বিভিন্ন পশুপালন ইত্যাদির সঙ্গে যুক্ত হয়ে থাকে। এবার আসি যান্ত্রিক বিপত্তিতে, অর্থাৎ মেকানিক্যাল হ্যাজার্ডস। বিভিন্ন কারখানায় মানুষের যে অমনোযোগিতা এবং যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় সমস্ত দুর্ঘটনার 10% এই যান্ত্রিক ত্রুটির মাধ্যমেই হয়। আবার খেলাধুলোর জগতেও দুর্ঘটনা তো লেগেই থাকে। তো স্পোর্টস মেডিসিনে তাই হোমিওপ্যাথিকে তুলে আনার জন্য সম্প্রতি দেখছিলাম যে উদ্যোগ নেওয়া হচ্ছে CCRH-এ। যাই হোক, সেটা স্বতন্ত্র বিষয়। এবার আমরা আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো মনস্তাত্ত্বিক বিপত্তি। এটা হলো সাইকোলজিক্যাল হ্যাজার্ডস। অজানা বা অচেনা মনোসামাজিক কোনো পরিবেশে অনেকেই কাজে নিজেকে কিন্তু মানিয়ে নিতে পারে না। এতে কি হয়? এটা মানসিক অশান্তি, হতাশা, পেশাগত একটা অতৃপ্তি, আবেগগত উদ্বেগ, নিরাপত্তাহীনতা এবং অন্যের সাথে সম্পর্কের অবনতি ইত্যাদি নানা সমস্যা এসে থাকে। এর ফলে কি হয়? ব্যক্তিটির মনস্তত্ত্বগত এবং ব্যবহারগত পরিবর্তন এবং সাইকোসোমাটিক বা বাংলায় কি বলবো, মনোদৈহিক বিভিন্ন রোগ এসে থাকে। ফলে কর্মীরা কি করে? গাঁজা, মদ, কুসঙ্গ, অসুস্থতার জন্য অনুপস্থিতি ইত্যাদির শিকার হয়ে যায়। মহিলা কর্মীদের যৌন হেনস্থাও কিন্তু এর আওতাভুক্ত আছে। এর ফলে ব্যক্তির পেশাগত ক্ষতি, ছাঁটাই এবং অবসাদ যা এসে থাকে, তার ফল কি হয়? তার পরিবারের উপরও এসে পড়ে। আবার সেই পরিবারের অশান্তি আবার পেশার জায়গায় চলে আসে। এইভাবে ভাইসি ভার্সা চলতে থাকে। তাই বাড়ি এবং পেশাকে আধুনিক যুগে কিন্তু আলাদা করে দেখা হয় না। তাই কি, পেশা হচ্ছে মানুষের একটা জীবনশৈলী
এবং অভ্যাস গঠনেও সাহায্য করে, যা ডক্টর হেনিম্যান 5 নম্বর অ্যাফোরিজমে কিন্তু বলেছেন। আবার জীবনশৈলী এবং আজন্ম লালিত কিছু অভ্যাস, যা মানুষের জিনগত এবং পরিবেশগত, যেমন পারিবারিক সংস্কার, শিক্ষা, সামাজিক অভিক্ষেপ, এগুলোর দ্বারা তৈরি হয়, আর সেইটাও ওই ব্যক্তির পেশার উপরে প্রভাব ফেলতে পারে ফেলি। সে কারণেই বিভিন্ন শিল্প বা কলকারখানায় এতক্ষণ যে রাসায়নিক এবং ভৌত এজেন্টগুলো নিয়ে আমি আলোচনা করছিলাম, তা থেকে এই মনস্তাত্ত্বিক বিপত্তি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ এক্ষেত্রে দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্রতা এবং রোগ প্রবণতা। নাম্বার 2, বাইরের পরিবেশ, বিরুদ্ধ পরিবেশ। এই দুটো বিষয় একে অপরের উপর কিন্তু কার্যকরী হচ্ছে সবসময়। এবার কোনটা কতটুকু মাত্রায় তা বিশ্লেষণ করে আমরা ডাক্তার হেনিম্যান উল্লেখিত যে মৌলিক কারণগুলো তার বিশ্লেষণে আসব এবং সেই অনুযায়ী চিকিৎসাও করব। এ বিষয়ে হোমিওপ্যাথি অনেক বেশি কার্যকরী ভূমিকা নিতে পারে পৃথিবীর যে কোনো প্যাথির থেকে। এবার আমরা আপনাদের কথা বলতে চাই যে আমরা এইসব রোগের চিকিৎসার ক্ষেত্রে প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিনের নির্দেশিত কতকগুলো বিষয় কিন্তু গুরুত্ব দেব। যেমন ওরা বলছেন যে স্বাস্থ্যের উন্নয়ন এবং সেটা বজায় রাখা এক্ষেত্রে জরুরি। প্রতিরোধ মানে প্রিভেনশন, যেমন কাজের জায়গায় অস্বাস্থ্যকর যে সমস্ত ফ্যাক্টরগুলো আছে সেগুলোকে জন্য অসুস্থতা তৈরি হচ্ছে, সেই অসুস্থতাকে আমরা প্রতিরোধ করব। সুরক্ষা, আর কি করব, যেসব জিনিস বা অবস্থার জন্য কর্মীদের স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে তা থেকে তাকে সুরক্ষা কিভাবে দেওয়া যায়, অর্থাৎ সেই সব ক্ষতিকারক জিনিসের দূরীকরণ বা আইসোলেশন কিভাবে করা যায় সেটা দেখতে হবে। প্লেসিং অ্যান্ড মেনটেনেন্স, অর্থাৎ কর্মীকে আবার কাজের জায়গায় কাজের উপযুক্ত করে পুনরায় পাঠানো এবং কাজটা বজায় রাখা। এই যে বিষয়গুলো সম্পর্কে ওনারা বলছেন, এগুলো তো সমস্ত চিকিৎসকের জন্যই এই মোটোটা দরকার, বিশেষত এই অকুপেশনাল ডিজিজগুলোর ক্ষেত্রে। এখন আমি হোমিওপ্যাথির দৃষ্টিভঙ্গিতে এর ব্যবহারিক দিকগুলো কিরকম সেই আলোচনায় আসব। আমরা এই প্রসঙ্গে কতকগুলো কেস স্টাডির মাধ্যমে সেই আলোচনাটা রাখবো, যা খুব প্র্যাকটিক্যাল হবে বলে মনে হয়। যেমন ধরুন, আমি এক নম্বর একটা কেসের কথা বলছি। একটা রোগী দেখেছিলাম যার হয়েছিল হিট স্ট্রোক। সে বৈশাখ মাসের তীব্র রোদে রাস্তায় পিচ ঢালাইয়ের কাজ করছে, হঠাৎ অসুস্থ হয়ে যায়। রোদে চামড়া লালচে কালো হয়েছে, মুখটা তবু লালচে, তীব্র মাথার যন্ত্রণা, তার বিপি দেখা গেছে 210/120, শরীর অবসন্ন। পাশের নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়, স্যালাইন, ব্লাড প্রেশারের ওষুধ, কোল্ড কম্প্রেস,
ইত্যাদি ওদের যা করার সেসব দিয়ে, মানে রোগীর বাড়ির লোকেদের কথায় আর কি ঠিক করার চেষ্টা করা হয়। কিন্তু মাথার যন্ত্রণা কমছিল না তেমন। এদিকে রোগীর, গরিব রোগী, নার্সিংহোমের খরচ জোগানোর করতে আর পারছিল না, তো আমার সঙ্গে যোগাযোগ করে, কারণ ওই পার্টির লোকেরা আমাকে চিনতো ভালো। তাদের একজন আমাদের বন্ধু গোত্রীয় ছিল। সে সময় সে একটা কথাই বলছিল, ওই রোগীটা আর কি, যে আমার মাথা কেন বড় হয়ে যাচ্ছে, মাথাটা ফেটে গেল রে, ফেটে গেল। আর এটা দিনের বেলায় বেশি হচ্ছিল। আমি তাকে গ্লোনোইন 200 এক ডোজ দিয়েছিলাম। পরদিন থেকে আর মাথার যন্ত্রণা হয়নি। তা কি ঘটনা হলো? এটা হলো ফিজিক্যাল স্বাস্থ্যের উপর ফিজিক্যাল এজেন্টের একটা উত্তেজক কারণ, যেটা এই পেশার মধ্যে খুব স্বাভাবিক। গরমের দিনে পিচ ঢালাই। এবার কারণটা সরিয়ে দিলেও অনেক সময় তার প্রভাব শরীর সংগঠনে থাকতে পারে এবং এমার্জেন্সি হয়ে যেতে পারে কেস। সেখানে আমাদের ওষুধ ভালো কাজ করে। এই ওষুধে আবার আমরা দেখেছি যে গ্যাস লাইটে যারা দীর্ঘক্ষণ কাজ করে, মাথার যন্ত্রণা, বুক ধড়ফড় করা, বিপি হাই ইত্যাদি অসুবিধের মধ্যে পড়েন, তাদের ক্ষেত্রেও কিন্তু কার্যকরী হতে পারে। এইভাবে আমাদের মেটেরিয়া মেডিকায় বহু গুরুত্বপূর্ণ বিষয় দেওয়া আছে, সেগুলো খেয়াল করলেই বোঝা যাবে যে সেগুলোর সঙ্গে সিমটমের মিল করে আমরা ওষুধ প্রেসক্রিপশন করতে পারলেই ভালো হবে। তবে অবশ্যই মনে রাখতে হবে যে এক্সাইটিং এবং মেনটেনিং কজকে সরানোর কথা ভাবতে হবে আগে। যেমন কেস নম্বর 2, একজন ডেয়ারি ফার্মের কর্মী এসেছিলেন চিকিৎসার জন্য। এই মধ্যবয়স্ক হবে। তার সমস্যা হচ্ছে, ডেয়ারি মানে মিল্ক ডেয়ারি আর কি। তার সমস্যা হচ্ছে সাংঘাতিক সর্দি কাশি এবং শেষে সেটা হাঁপানিতে পরিণত হয়। বছর 10 আগের থেকে সে ডেয়ারিতে চাকরি করছে। ডেয়ারিতে চাকরি করছে 12 বছর, আর রোগটা হয়েছে 10 বছর। এতে ঢোকার পর থেকেই তার সর্দি কাশির জোর আক্রমণ হয়। কাজের ধরন তার হচ্ছে কম করে দিনে 10 ঘন্টা ভিজে এবং বরফের সান্নিধ্যে থাকতে হয়। তার আত্মহত্যার প্রবণতা এই রোগের অবসাদ থেকে তৈরি হয়েছে। কিছুতেই ভালো লাগে না, কিছুই ভালো লাগে না। কারোর সাথে কথা বলতেও ভালো লাগে না। চাকু দিয়ে অনেকবার হাতের শিরা কেটেছে। ছুরি দেখলেই বুকে বসাতে ইচ্ছে হয় তার। প্রতিদিন ফার্মে ঢোকার আগে ওই সিকিউরিটি গার্ডের বন্দুকের দিকে তাকিয়ে থাকি। মনে হয় হঠাৎ কেড়ে নিয়ে মাথায় টিপে দিই, মানে নিজের মাথায় নিজে টিপে দিই। তাকে পরামর্শ দিই যে ভিজে বা বরফের সান্নিধ্য তাকে ছাড়তে হবে, নতুবা রোগ সারবে না। কেননা এটা তারই শরীর সংগঠনের কাছে একটা বিষাক্ত অবস্থা। মেনটেনিং কজ এবং তার বংশের ইতিহাসও দেখা যায় যে গভীর সাইকোটিক ডমিনেন্ট অবস্থা পাওয়া গেছে। যাই হোক, তাকে নেট্রামসার 02 থেকে দিতে শুরু করি এবং তার কাজেরও একটা পরিবর্তন হয়। তাকে কর্তৃপক্ষ একটা শুকনো ঘরে হিসেব রক্ষকের কাজে দেয়, ফলে সে সুস্থ হয়ে ওঠে। অর্থাৎ আমাদের মেনটেনিং কস্টটা সরিয়ে দিলেও দেখা যাবে রোগ একবার স্টার্ট হয়ে গেলে অনেক সময়
আর কনস্টিটিউশনের মধ্যে যদি ওই মায়াজমগত প্রবণতা থাকে তাহলে চলতেই থাকবে। সুতরাং তাকেও সেই হিসেবে, অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে মেনটেনিং কজ মানে অকুপেশনের জায়গায় এবং তার সঙ্গে যে মায়াজমের প্রভাব, সেটা দুটো একসঙ্গেই থাকতে পারে। কেননা ওই ডেয়ারি ফার্মে অন্যরা কাজ করছে, তাদের অতটা কিছু হচ্ছে না, অথচ ওর এই ভয়ানক অসুবিধাটা হচ্ছে। কেস নম্বর 3, একজন 30 বছর বয়সী পুরুষ, সে এসেছিল কোমরের অসহ্য ব্যথা নিয়ে। সে কুমোরের কাজ করে, মাটির বিভিন্ন পাত্র, কুয়ো বা ইদারার যে সমস্ত বেড তৈরি হয় সেগুলোই তাদের পৈতৃক ব্যবসা। MA পাশ করার পরে চাকরি না পেয়ে ওই পৈতৃক ব্যবসাতেই লেগে যায়, আর অল্প দিনের মধ্যেই কোমরে অসহ্য ব্যথা অনুভব করেন। দিনের অধিকাংশ সময় ভিজে মাটি, কাদা, চুল্লির তাপ সবই সহ্য করতে হয় কোমরটা নিচু করে। সে শীত কাতর, হাত পা 12 মাস ঠান্ডা থাকে, শীতে আরো বেশি, অপর্যাপ্ত ঘাম মাথার ঘাড়ে হয়। এর সঙ্গে তার মনের কিছু পরিবর্তন হয়। যেমন ধরুন, সে বলছে যে MA পাস করে সে এই কাজ করছে, এটা ভীষণ তার কাছে হীনমন্যতা। তার সব সময় মনে হয় যে আড়ালে আবডালে তাকে নিয়ে কেউ উপহাস করছে না তো, তার মনের দুর্বলতা কেউ দেখে ফেলেনি তো, বা জেনে যায়নি তো। যদিও আমরা অনুসন্ধান করে দেখেছি যে তেমন কোনো ঘটনাই বাস্তবে নেই, বরং সবাই তাকে বাহবা দেয় এই কাজের জন্য। তার মা বলেছিল যে ওর শিশু শরীর ছিল একেবারে নাদুস নুদুস, সবাই কোলে নিত, সেই জন্য হাঁটতে এবং দাঁত উঠতে অনেক দেরি হয়েছে। বাবা টিভি এবং মা মিগি আর কোমরের ব্যথায় ভুগছে এখন। ছেলেটা ছোট থেকেই খুব ভীতু প্রকৃতি, আর এই ভীতুটা ছিল সব ক্ষেত্রেই। পরিচিত গণ্ডির বাইরে কোথাও একা যেত না, পড়াশোনায় গড়পড়তা নাম্বার পেত, খুব চালাক চতুরও নয়, আবার খুব বোকাও নয়, খুবই ঠাকুর ভক্ত। সমস্ত শুনে আরো অন্য অন্য সমস্ত রেকর্ডের এখানে বললে ব্যাপকতা এসে যাবে বলে বলছি না। একে ক্যালকেরিয়া 1M 1 ডোজ দিই, কাজ সাময়িক বন্ধ রাখতে বলি, পরে কোমরের ব্যথার ব্যায়াম শেখানো হয়। পরে প্রাথমিক শিক্ষকের চাকরি পেয়ে সে এ কাজ ছেড়ে দেয়। সে এখন দিব্যি ভালো আছে। অর্থাৎ একটা কথা মনে রাখতে হবে, শুধু যেখানে মেনটেনিং কারণ কাজ করে সেখানে সেটা সরিয়ে দিলে রোগ আপনা থেকেই সেরে যাবে, কিন্তু যেখানে তার সাথে মৌলিক কারণ বা মায়াজমেটিক কারণ কাজ করবে সেখানে তা হবে না। মায়াজমেটিক দিক চিন্তা করে সেই সব চিকিৎসা করতে হবে। এখানে আমাদের কেসটা টিউবারকুলার ডায়াথিসিসের। মেডিসিনও স্বাভাবিকভাবেই কিন্তু নির্বাচিত হলো সেই গ্রাউন্ডের উপর ভিত্তি করি। এবার আমরা আর একটা কেস স্টাডিতে চলে যাই। এটা একটা ছাত্র জীবনের ঘটনা আর কি। আমি মেসে থাকতাম। মেসে এক ব্যক্তি ঘড়ি তৈরির একটা কোম্পানিতে চাকরি করত। সে ছিল একজন কাজ পাগল মানুষ, কাজের চিন্তায় রাতেও ঘুমোতো কম। মেসে একটা ঘরে
সেখানে আমরা নিয়মই ছিল 3 জন করে থাকতাম। তা ওনার ঘরে আর 2 জন যখন ঘুমিয়ে যেত রাত্রে, এবার উনি কি করতেন, কম ওয়েটের বাল্ব জ্বালিয়ে উপরে শেড দিয়ে ছোট ছোট পার্টস পত্র নিয়ে কাজ করে যেতেন অনেক রাত অবধি। তখন আমি বিএসএমএস এর 5ম বর্ষের ছাত্র, অর্গানিক নিয়ে রীতিমতন গবেষণা করে চালাচ্ছি। তা একদিন ওই ব্যক্তিটি দুঃখ করে বলল, ভাই আমার তো আর তো আমি কাজ করে খেতে পারবো না মনে হচ্ছে, বউ বাচ্চা আছে বাড়ি, চোখে কম দেখছি, চোখের ডাক্তারকে দেখিয়েছি, কিন্তু কই তেমন ভালো কাজ তো পাচ্ছি না। সে যে ওই কাজ করে রাত্রে, সেটা আমি সব জানতাম। তাই বললাম, ও ওষুধ খেতে হবে না, আমাদের ওষুধ খাও 1 মাস, দেখো কি হয়। সে রাজি হলো। আমি তাকে কি ওষুধ দিলাম, তাকে ডিস্টিল ওয়াটারে অ্যালকোহল মিশিয়ে কড়া ওষুধ অর্থাৎ প্লাসিবো দিলাম। দিনে 2 বার 4 ফোঁটা করে 1 মাস খাওয়ালাম, খেতে বললাম। আর কিছু চোখের ব্যায়াম আর কিছু সর্বদৈহিক ব্যায়াম শিখিয়ে দিলাম। আর বললাম, রাতে ওই কম আলোতে আর কাজ করা একদম চলবে না। 1 মাস পরে এবার চোখের দৃষ্টিশক্তির অভাবনীয় উন্নতি হলো। এটা ছিল স্রেফ মেনটেনিং কজ, এখানে মায়াজম খুঁজতে যাওয়ার দরকার নেই। যদিরা অন্য রোগ এই সময় এবং অন্য সময় এসে হাজির হয়। সুতরাং কোথায় মায়াজম আর কোথায় মেনটেনিং কজ কাজ করছে, এই ডিমার্কেশন তো ক্লিনিশিয়ানকেই করতে হবে। এবার আসি কেস নম্বর 5। একজন মহিলা 35 বছর বয়সী আসেন তীব্র মাথার যন্ত্রণা, ঘাড়ের ব্যথা এবং হার্টের মাইনর একটা ব্লকেজ নিয়ে। সঙ্গে একরাশ হতাশা, অবসাদ আর আত্মসম্মান হানির পরিতাপে যেন সে দগ্ধ হয়ে আছে। ঘন ঘন থেকে থেকে দীর্ঘশ্বাসই তা বুঝিয়ে দিচ্ছিল যে কিছু একটা আছে। মুখে একরাশ মেঘলা ছায়া। তো আসল বিষয় হলো, তিনি সুন্দরী, স্বামী মারা গেছে কিছুদিন হলো, স্বামীর জায়গায় তার চাকরি হয়, একটি মেয়ে ক্লাস 10-এ পড়ছে, সঙ্গে শ্বশুর শাশুড়ি আছে। এবার তার উপর লোলুপ দৃষ্টি পড়ে কোম্পানির ম্যানেজারের। কোনো একটা প্রজেক্টে তাকেই অর্থনৈতিক দায়িত্ব সামলানোর কাজ দেওয়া হয়। আর এই বাহানায় একটা বড় অঙ্কের টাকা 9-6 ম্যানেজার তার ঘাড়ে কৌশলে চাপিয়ে দেয়। আর এই বিষয়ে নিয়ে কি করেন, গোপনে ওই মহিলাকে ব্ল্যাকমেল করে চলতেন। ভয়ে মহিলা কাউকে বলতে পারেন না। দিনের পর দিন ওই মহিলাকে যৌন নির্যাতন সইতে হয়, যা তার আত্মসম্মানের তীব্র আঘাত হানে। সৌভাগ্যক্রমে তিনি ওই কোম্পানির আর একজন ক্লার্কের বন্ধুত্ব লাভ করেন। তাকে ঘটনাটা খুলে বলায় তিনি ওই বসকে কৌশলে ফাঁসিয়ে দিয়ে ট্র্যাপে ফেলে মহিলাটিকে সাহায্য করেন। কিন্তু এই ঘটনার রেশ একটা তীব্র ঘৃণা, অসন্তোষ এবং আত্মসম্মানের যে হানির
যে যন্ত্রণা, সেটা তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। যে মহিলাটি কাজে খুব পরিপাটি ছিলেন, তিনি একসময় ঢিলেঢালা এবং কাজের প্রতি অনীহা দেখাচ্ছিলেন। যাই হোক, এই মহিলাটি কিন্তু প্রকৃতপক্ষে তার সত্ত্বেও কাজে খুব পরিপাটি ছিলেন, মানে যেটাকে বলে পারফেকশনিস্ট, এবং খুবই চাপা স্বভাবের। তার দুঃখে সান্ত্বনা দেওয়ায় তিনি হঠাৎ গম্ভীরে কেঁদে উঠে শ্বাস আটকে আটকে তীব্র যন্ত্রণায় ভেঙে পড়েন। তো সমস্ত বিবেচনা করে দেখা যায় তার মন মানসিকতা, বংশের ইতিহাস, সংস্কার সব বিবেচনা করে দেখা যায় যে সোরাসিফিলিস এই প্রধান যৌগের উপর দাঁড়িয়ে আছে, অর্থাৎ ডোমিনেন্ট কম্বিনেশন। তাকে আমরা ন্যাট্রামিউর 50M একমাত্রা দিই আর অনেক কাউন্সিলিং করি। তাকে পরে আমরা কিন্তু যখন ক্লিনিকে পেয়েছিলাম, বেশ হাসি মুখেই দেখতে পেয়েছিলাম। সে অনেক রিল্যাক্সড হয়েছিল, তার শারীরিক রোগও অনেক উন্নতির দিকে এগিয়ে চলছিল। কর্মক্ষেত্রে এই যে মনস্তাত্ত্বিক অবসাদ কেমন হতে পারে, এর শিকার কিন্তু কর্মক্ষেত্রে আজকাল সর্বত্রই বহু মেয়েই ভোগ করে, কিন্তু আত্মসম্মানের ভয়ে অনেকে চেপে যায় এবং রোগগ্রস্ত হয়ে পড়েন। কিন্তু ঘটনাটা হচ্ছে এক একটা মেয়ে এক এক রকম। আবার কোনো কোনো মেয়ে আছে এগুলোকেই সুযোগ হিসেবে গ্রহণ করে উন্নতির একদম শিখরে পৌঁছে যায়। এরকম একটা যুবতী মেয়েকেও আমি পেয়েছিলাম, এবং দেখা যায় যে প্রচুর ট্যাক্টফুল। সে যৌনতাকে কোনো পাত্তা না দিয়েই, বসদের খুশি করেই সে বহু কিছু করে নিতে পেরেছিল। তাকে খেয়াল হচ্ছে ল্যাকেসিস উচ্চ মাত্রা দিয়ে দিতে হয়েছে, কিন্তু এই যে মানসিক বিষয়গুলো এত গভীর জিনগত ডেপথে থাকে যে হঠাৎ পরিবর্তন করা সম্ভব না, বা বহু চিকিৎসাতেও এই মানসিক অবস্থাটা, যেটা সে জন্মসূত্রে লাভ করে থাকে, একবারে আমূল পরিবর্তন করা এটা যেন খুবই কঠিন ব্যাপার। কেস নম্বর 6 আসি আবার। একজন মাছের আড়তদার, যিনি মধ্যবয়সী, এটা তার পৈতৃক ব্যবসা। বাবার ব্যবসাকে তিনি অনেক বড় করেছেন। বাবা মুনাফা রিসাইকেল করতেন না, অর্থাৎ টাকা নিজের কাছে জমা রাখতেন। কিন্তু ছেলে আরো অনেক শাখা বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের মাধ্যমে খুলেছেন এবং টাকা জমা না রেখে রিসাইকেল করছেন। নিজস্ব হিমঘর তৈরি করেছেন যাতে নষ্ট না হয় মাছগুলো। ইলিশ মাছের মরশুমের সময় তার ঘুম নেই। রাত 2টোয় উঠে ডায়মন্ড হারবারের দিকে হোলসেল ইলিশ কেনার জন্য যেতে হয়। খাওয়া ওই রাস্তায় টুকটাক অখাদ্য যত খাবার, প্রচুর টেনশন এ কাজে।
মাছের দামের ওঠানামা, লাভ লোকসানের টেনশন, সেটাও আছে খুব। কিন্তু এসবের মধ্য দিয়ে যা বোঝা গেল তা হলো টাকার প্রতি তার খুবই লোভ। তার স্ত্রী বলেন, কিন্তু খরচের ক্ষেত্রে প্রচুর হিসেবি, কৃপণ। মানুষের সঙ্গে প্রচুর কৌশলে ব্যবসা করেন। বিশ্বাস নিজের ডান হাত কেউ করেন না। দায়িত্ব সবসময় নিজের কাঁধে, কারণ বিশ্বাস নেই। তাকে সুগারে ধরেছে, হাই সুগারে, পেটের গন্ডগোল, কোথাও যাওয়ার আগে কয়েকবার বাথরুমে যেতে হয়। এখানে আমাদের লক্ষ্য করতে হবে যে এই যে অকুপেশন, সে প্রাইভেট হোক আর গভর্নমেন্টের হোক, এখানে কাজটা সে কিভাবে করে, তার মধ্য দিয়ে তার মানসিকতা বা মেনটেনিং কারণ এবং মায়াজমকে আমরা খুঁজে পাবো। সুতরাং পেশা মানে আমরা শুধু তার পরিচিতি হিসেবে একটা পেশা লিখে রাখলাম, এটা ঠিক না। কাজটা সে কিভাবে করে, কি মনোবৃত্তিতে এগোয়, কত সময় ধরে করে, সে ফাঁকিবাজ কিনা, কি কৌশল অবলম্বন করে, তার মধ্য দিয়েই কিন্তু আমরা মানুষটাকে খুঁজে পাবো মায়াজম। এক্ষেত্রে তাকে আমরা কি দিয়েছিলাম, লাইকোপোডিয়াম 1 mg 1 ডোজ দিই। পরের ভিজিটেই তার কিন্তু সুগার এবং মানসিকতার উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা যায়। এবার আমরা আসি কেস নম্বর 7। এটা অনেকদিন আগের কথা, হসপিটালের কেস। আমাদেরই একজন সহকর্মী তিনি, সে ভদ্রলোক, যিনি কাজ ফাঁকি দিতে পছন্দ করতেন। সকাল সকাল কাজ করে ফুটোপাটা করে রোগী দেখে বাড়ি যেয়ে দুপুরের ভাত খেতেন। বস জানতে পেরে তাকে ডেকে একদিন খুব শাসানি দেন। উনিও খুবই মুখে মুখে তর্ক করেন। তা বস মাইনে আটকে দেন। এতে কিছুটা ভরকে যায় কর্মচারীরা। তার বড় বড় 2 মেয়ে আছে, বাবাকে জিজ্ঞাসা করলে ক্ষিপ্ত হয়ে যান। উনি চিন্তা ভাবনা করে কি করলেন না, মেয়েদেরকে দিয়ে বসকে শাসানি দেন। তা মেয়েরা কি বলে না, বাবাকে কি বলেছেন আপনি, যদি বাবার কিছু হয়ে যায় আপনাকে কিন্তু ছাড়বো না, এই জাতীয় হুমকি মেয়েরা দিতে যায়। এইভাবে বসকে ব্ল্যাকমেল করেন। কাউকে বিশ্বাস করতেন না, বউকে এবং মেয়েদেরকেও নয়। খুবই প্রতিশোধ পরায়ণ। ওই বসকে কৌশলে আঘাত করার ফন্দি এঁটেছিলেন, যদিও সাকসেসফুল হননি। যাই হোক, এক সময় তিনি আমার কাছে গ্যাস্ট্রিক আলসারের জন্য চিকিৎসা করতে আসেন। তো আমি ল্যাকিসিস 01 1 ডোজ দিয়ে শুরু করি, যেহেতু একটা ইন্টারনাল আলসার ছিল, তো তাই ভালো ছিলেন। কিন্তু অনেক কাউন্সিলিং করেও আর চিকিৎসা করেও মানসিক পরিবর্তন করতে পারেনি। এটা হলো গভীর সাইকোসিফিলিস যৌগের একটা প্রভাবশালী মায়াজমেটিক সত্তা। সুতরাং এটা, এই আলোচনা থেকে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে মনের এবং পেশার মধ্য দিয়ে যে মায়াজম আমাদের কি ভয়ানক প্রতিফলন ফেলে, সেটা বলার চেষ্টা করলাম। সুতরাং পেশা শুধু পেশা নয়, পেশার মধ্য দিয়ে মানসিকতা, জীবন দর্শন, জীবনশৈলী, অভ্যাস, চিন্তাভাবনা এবং যে
মানুষের জটিলতা, কুটিলতা, সহৃদয়তা সবই কিন্তু প্রকাশিত হতে থাকে, এবং সে কাজটা সে কিভাবে করে সেই জিনিসগুলো আমরা প্রত্যেকটা পেশায় কিন্তু যদি খেয়াল করি তাহলে কিন্তু রোগীদের অনেক মানসিক লক্ষণ এবং মায়াজমেটিক দিক খুঁজে পাবো, এবং সেখানে রোগের কারণ হিসেবে কতটা ওই অকুপেশন থেকে হচ্ছে, যেটাকে আমরা বলছি অকুপেশনাল হ্যাজার্ডস, আর কতটা মায়াজম থেকে হচ্ছে, এই দুটো ক্লিয়ার কাট একটা ধারণা করা সম্ভব, এবং সেখানে চিকিৎসা আমরা সেরকম ভাবেই দিতে পারবো এবং আমরা অনেক সুবিধাজনক পজিশনে যেতে পারবো। এইটুকু বলেই আমি আজকের বক্তব্য শেষ করছি। আর আমাদের মেটেরিয়া মেডিকায় কিন্তু বিভিন্ন রকমের এই সমস্ত টোবাকোসিস, তারপরে ওই বিভিন্ন রকমের পয়জনিং এর বিষয়গুলো, লেড পয়জনিং ইত্যাদি, এইসব কিন্তু সিমটমস গুলো সেখানে দেয়া আছে। তো আমরা সেই সমস্ত জিনিসগুলোকে কাজে লাগিয়ে এবং সঙ্গে মায়াজমেটিক দৃষ্টিভঙ্গিকে যদি একসঙ্গে লক্ষ্য করি তাহলে চিকিৎসায় অসুবিধা হওয়ার কিছু নেই, বরং হোমিওপ্যাথি অনেক কিছু দিতে পারে। এইটুকু বলে আজকের বক্তব্য আমি শেষ করছি। ধন্যবাদ স্যার, একটি অসাধারণ আলোচনা আমাদের উপহার দেওয়ার জন্য। একটা বিশেষ দিক আপনি খুব যথাযথভাবে এবং খুব সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপনা করলেন। ধন্যবাদ স্যার।